দীর্ঘ ৮ বছর পরে ছোট বোনের বিয়ে উপলক্ষে লন্ডন থেকে বাংলাদেশে ফিরছি। ৮ বছর আগে বাবা মায়ের করা ভুলের জন্য আমাকে বাড়ি ছাড়তে হয়েছিল। এয়ারপোর্ট থেকে বেরিয়েই দেখি কয়েকজন আমাকে নিতে এসেছে। আমি বারবার সবাইকে নিষেধ করার পরেও আমার বাবা আহাদ খান, ছোট বোন তন্নি এবং তন্নির হবু স্বামী ডক্টর নীরব এহসান আমাকে নিতে এসেছে। আমি বেরিয়ে আসতেই বাবা এগিয়ে এসে আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। এত বছর পর আমাকে দেখে আবেগ ধরে না রাখতে পেরে তিনি কান্না করে ফেললেন। বাবা আর মায়ের বিয়ের প্রথম 12 বছর কোনো সন্তান ছিল না। তারপর আল্লাহর অশেষ রহমতে আমার জন্ম হয়, আর আমার জন্মের 8 বছর পরে জন্ম হয় আমার একমাত্র বোন তন্নির। তাই আমি তাদের ভীষণ আদরের। বাবা আর আমার এমন মুহূর্ত দেখে তন্নিও কান্না করে ফেলল। আমি বোনের চোখের পানি মুছে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, এই পাগলি, কান্না করছিস কেন? তারপর আমি লাগেজগুলো গাড়িতে উঠিয়ে বাড়ির পথে রওনা হলাম। গাড়ি চলছে আপন গতিতে, আর আমি ভাবছি অতীতের কথা। কি হয়েছিল 8 বছর আগে, চলুন আগে সেটিই জেনে নি। 9 বছর আগে আমার বয়স যখন 19 বছর, বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম চট্টগ্রামে। হঠাৎ বাবা আমাকে ফোন করে জানালেন গাড়ি অ্যাক্সিডেন্টে আমার মামা মিলন হোসেন মারা গেছেন। খবরটা শুনেই আমি এক মুহূর্ত দেরি করিনি, সাথে সাথে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরে আসি। মামার লাশ দাফন করার পরে আমি আর বাবা বাড়ি ফিরে আসি, কিন্তু মা থেকে গেলেন মামার ছোট্ট মেয়েটাকে সামলানোর জন্য। আমার মামা মিলন হোসেনের একমাত্র মেয়ে মায়া, যেমন তার নাম ঠিক তেমনই মায়া ভরা তার মুখটা। মায়া ভরা চোখে সে এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার মা আতিয়া বেগমের দিকে। মায়াকে জন্ম দিতে গিয়েই তার মা মিলি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, আর মাত্র 9 বছর বয়সেই বাবাকেও হারালো সে। বাবার লাশের দিকে তাকিয়ে মেয়েটা যেন পাথর হয়ে গিয়েছিল। মায়ার দেখাশোনা করার মতো আর কেউ না থাকায় 3 দিন পর মা তাকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। তারপর থেকেই মায়া আমাদের সাথে থাকতে শুরু করে। এভাবেই কেটে যায় একটা বছর। মায়ার সাথে আমার ব্যবহারও খুব স্বাভাবিক ছিল। আমি যেমন আমার ছোট বোন তন্নির সাথে ব্যবহার করতাম, মায়ের সাথেও ঠিক একইভাবে আচরণ করতাম। কিন্তু এই 1 বছরের মধ্যে যতবারই আমার 2 ফুপি আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন, ততবারই তারা মায়াকে আশ্রিতা বলে কটাক্ষ করেছেন। তাদের ভাষ্যমতে মায়া নাকি একটা অপায়া মেয়ে, যে নিজের বাবা মাকে খেয়ে এখন তাদের ভাইয়ের ঘাড়ে এসে পড়েছে। মায়া এসব কথা শুনে ভীষণ কষ্ট পেত, কিন্তু তার কিছুই করার ছিল না। সে যাবেই বা কোথায়? তার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। মায়ের বাবা মা পালিয়ে বিয়ে করেছিলেন, সেই কারণেই মায়ের নানা বাড়ির কেউ তাদের সাথে কোনো সম্পর্ক রাখেনি। প্রতিবারের মতো এবারও আমার বড় ফুপু কল্পনা খান মাকে বলছিলেন, কি দরকার ওই রকম একটা অপায়া মেয়েকে বাড়িতে রাখার, এতিমখানায় দিয়ে দিলেই তো হয়। মা অশ্রুসিক্ত চোখে ফুপুর দিকে তাকিয়ে বললেন, আমার মরহুম ছোট ভাইয়ের শেষ চিহ্ন হিসেবে ও আমার কাছে আছে, আমি সারা জীবন ওকে নিজের কাছে আগলে রাখবো। ফুফু আবার বললেন, তোমার একটা জোয়ান ছেলে আছে, ওই মেয়েটাও বড় হচ্ছে, দেখো পরের মেয়ের ভালো করতে গিয়ে নিজের ছেলের যেন আবার বদনাম না হয়। মা সব কথা চুপচাপ শুনে রইলেন। রাত তখন প্রায় 10টা। মায়া আর তন্নি একটু আগেই ঘুমিয়ে পড়েছে। বাবা আরাফ খান এইমাত্র অফিস থেকে ফিরলেন। রুমে এসে মাকে না পেয়ে তিনি বেলকনির দিকে গেলেন। সেখানে গিয়ে দেখলেন মা রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। মাকে দেখেই বোঝা যাচ্ছিল বাইরের আকাশের মতোই তার মনের আকাশেও মেঘ জমেছে। বাবা জিজ্ঞাসা করতেই মা সবকিছু খুলে বললেন। সবকিছু শোনার পরে বাবা বললেন, মানুষের কাজই হলো অন্যের সমালোচনা করা, ওইসব কথা তুমি গায়ে মেখো না। মা সাথে সাথেই বললেন, আমি চাই না আমার এতিম মেয়েটাকে নিয়ে কেউ বাজে কথা বলুক। বাবা তখন জিজ্ঞাসা করলেন, মানুষের মুখ বন্ধ করা কি আদৌ সম্ভব? মা বললেন, অবশ্যই সম্ভব। আমাদের ছেলে তুর্যর সাথে মায়ার বিয়ে দিয়ে দিলে কেউ আর মায়াকে আশ্রিতা বলতে পারবে না। বাবা অবাক হয়ে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো আতিয়া? মায়ার বয়স মাত্র 10 বছর, তুমি এখন এ ধরনের কথা কিভাবে বলতে পারলে? তোমার মনে হয় তুর্য এটা মানবে? তুমি যদি বলতে মায়া বড় হলে তার সাথে ছেলের বিয়ে দিবে, তাহলে আমি আপত্তি করতাম না। মা শান্ত গলায় বললেন, এখানে তুমি ভুল কি দেখলে? আমি শুধু চাইছি মায়াকে একটা পরিচয় দিতে। মায়া যেন এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, ওকে যেন কেউ আশ্রিতা বলে কটাক্ষ না করে সেই ব্যবস্থা করতে চাচ্ছি। আর তুমি তুর্যের কথা ভাবছো তো, ওকে রাজি করানোর দায়িত্ব আমার। মায়ের কথা শুনে বাবা একটু নরম হলেন। বাবাকে নরম দেখে মা সরাসরি আমার রুমে চলে আসলেন। আমার কাছে এসে মা তার মাথায় আমার হাত রেখে কথা আদায় করে নিলেন, আজ আমি তোমার কাছে যা চাইবো তোমাকে তা দিতে হবে। আমি তখনও বুঝতে পারিনি মা আসলে কি চাইতে যাচ্ছে, কিন্তু মায়ের মাথা ছুঁয়ে আমি কথা দিয়ে ফেললাম। তারপর যখন মা বললেন আমার সাথে মায়ার বিয়ে দিতে চায়, তখন আমি যেন আকাশ থেকে পড়লাম। একই সাথে মায়ের ওপরও ভীষণ রাগ হচ্ছিল। আমার মা কিভাবে এমন একটা কথা বলতে পারেন? আমি বিয়েতে রাজি না হওয়ায় মা আমাকে মনে করিয়ে দিলেন। কিছুক্ষণ আগেই আমি মায়ের মাথা ছুঁয়ে কথা দিয়েছি, তখন আমার আর কিছু বলার ছিল না। অসহায় হয়ে তখন শুধু বলেছিলাম, মা কাজটা তুমি ঠিক করলে না, তোমার এই একটা ভুলের জন্য সারা জীবন তোমাদের সবাইকে পস্তাতে হবে। মা আর সময় নষ্ট না করে পরদিন সকালেই কাজী ডেকে আমার আর মায়ার বিয়ে দিয়ে দিলেন। বেচারি মায়া, তার সাথে কি হচ্ছে সে বুঝে ওঠার আগেই সে বিয়ে নামক এক পবিত্র বন্ধনে জড়িয়ে গেল। বিয়ের 1 মাসের মধ্যেই আমি সব কাগজপত্র তৈরি করে লন্ডনে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলাম, কিন্তু সেই 1 মাস আমি মায়াকে একদমই সহ্য করতে পারতাম না।
মায়া যখনই আমার সামনে আসতো আমি অকারণেই তার উপর চেঁচামেচি করতাম, ছোট ছোট বিষয় নিয়ে তাকে বকা দিতাম, কখনো কখনো চড়থাপ্পড়ও মেরে ফেলতাম। ধীরে ধীরে মায়া আমাকে ভয় পেতে শুরু করলো। ছোট্ট মায়া বুঝতেই পারতো না তার তুর্য ভাইয়া হঠাৎ এভাবে বদলে গেল কেন। সে হয়তো ভাবতো সে এত অপছন্দের কেন। বিদেশে যাওয়ার পর প্রথম 2 বছর আমি পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখিনি, কিন্তু পরে যখন শুনলাম মায়ের হার্টের অপারেশন হবে তখন আবার বাবা মা আর ছোট বোনের সাথে ফোনে কথা বলা শুরু করি। পরিবারের সবার সাথে কথা বললেও গত 8 বছর ধরে আমি কখনো মায়ের খোঁজ নেইনি। এবার দেশে ফেরার পেছনে একটা বড় কারণ আছে, মায়াকে ডিভোর্স দেওয়া। কিছুদিন আগে মা নিজেই আমাকে ফোন করে বলেছিলেন, তন্নির বিয়েতে তুমি দেশে আসো, তুমি দেশে ফিরে মায়াকে দেখো, তারপরও যদি তোমার মনে হয় তুমি মায়ের সাথে থাকতে পারবে না তাহলে আমি নিজেই তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দেব। সত্যি বলতে আমিও এই বিয়ে নামক বন্দিদশা থেকে মুক্তি চাই, তাই তো সব কাজ ফেলে দেশে ফিরে এসেছি। এটা ছিল অতীত, চলুন আবার বর্তমানে ফিরে আসি। খানবাড়ির সদর দরজায় দাঁড়িয়ে আমি কলিং বেল চাপতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। দরজা খুলে সে আবার দ্রুত রান্নাঘরে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, কে এই মেয়ে? এটাই কি মায়া? আমার এই ভাবনার মাঝেই মা আতিয়া বেগম প্রায় দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। আমাকে দেখেই শক্ত করে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। এত বছর পর ছেলেকে কাছে পেয়ে তার চোখের জল যেন থামতেই চাচ্ছিল না। আমি মায়ের কান্না থামিয়ে অল্প কিছু কথা বললাম, তারপর সোজা দোতলায় আমার রুমের দিকে চলে গেলাম।